বাংলাদেশের রাজনীতিতে ডেডলাইন বেঁধে দেওয়া অথবা একটি সরকারকে ফেলে দেওয়ার জন্য এত তারিখের পর সরকার টিকবে না, এটা নতুন কিছু নয়। বিএনপির 2001-এর ক্ষমতার সময়, চাঁদুল জোটের সময়ে আওয়ামী লীগের তৎকালীন প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুল জলিল তিনি একবার একটি ডেডলাইন বেছে দিয়েছিলেন 30 মার্চ। তার কাছে ট্রাম্প কার্ড আছে বলে, কিন্তু সেটি আসলে শেষ পর্যন্ত গিয়ে দেখা গেছে অশ্বডিম্ব। একইভাবে বিএনপির বেশ কয়েকজন নেতা গত এক বছর আগে, অর্থাৎ 2024 চলছে, 23-22-এর 30 ডিসেম্বরকে বেঁধে দিয়েছিলেন যে এরপর দেশ চলবে বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথায়। সেটিও অশ্বডিম্ব হয়েছে। এবার অবশ্য কোনো রাজনৈতিক নেতা বা নেত্রী তারা ডেডলাইন দেননি। একটি দায়িত্বশীল পত্রিকার একটি রিপোর্ট আমাদের চোখে পড়েছে। সেই দায়িত্বশীল পত্রিকাটি মোটামুটি বাংলাদেশের স্বীকৃত যে তারাও একটি তাদের নিজস্ব দার্শিক বা নিজস্ব দৃষ্টিভঙ্গির একটি লাইন মেনটেন করেন। সেই পত্রিকাটি হচ্ছে দৈনিক নয়া দিগন্ত, তবে দীর্ঘদিন ধরে পত্রিকাটি প্রতিষ্ঠিত। সেই পত্রিকার একটি ফ্রন্ট পেজের নিউজ, যেটি আবার পিক করেছে দৈনিক মানব জমিন। সেই নিউজে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ষড়যন্ত্র চলছে। প্রাথমিক হেডলাইন আপনাদের মনে হতে পারে যে তাকে বোধহয় ভারত থেকে ফিরিয়ে আনার জন্য, বিচারের মুখোমুখি করার জন্য ষড়যন্ত্র বলা হচ্ছে না। কিন্তু নয়া দিগন্ত তার দৃষ্টিভঙ্গি থেকে রিপোর্টে যেটি বলছে যে আগামী 20 জানুয়ারিকে টার্গেট রেখে, 20 জানুয়ারি হোয়াই দ্যাট 20 জানুয়ারি হচ্ছে আগামী 16 ডিসেম্বর শহীদ বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর, এরপর একটি ডেডলাইন ঠিক করে বাংলাদেশের যেসব সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী আছেন দিল্লিতে, বিশেষ করে ভারতে, তাদেরকে একত্রিত করে সেখানে দফায় দফায় সভা করা হচ্ছে, মিটিং করা হচ্ছে এবং বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে। এবং সেটিতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তিনি সেটাতে একেবারে মূল থিঙ্ক ট্যাঙ্কের ভূমিকা পালন করছেন, যিনি এর আগেও একটি প্রজেক্ট হাতে নিয়েছিলেন বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের কেন্দ্র করে, বাংলাদেশের সনাতনদের অবস্থান চিন্তা করে। এবং এটিও বলা হচ্ছে যে এই কথাগুলো নয়া দিগন্ত জেনেছে বাংলাদেশে একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সুনির্দিষ্টভাবে এবং সুনির্দিষ্টভাবে কথা বলে, যদিও কর্মকর্তাদের নাম উল্লেখ করা যায়নি বা এটা সাধারণত করা হয় না, তারা গোয়েন্দা সংস্থাকে তারা কোট করছেন নয়া দিগন্ত। সেখানে আরও বলা হচ্ছে যে এই দিল্লিতে 9 ডিসেম্বর বাংলাদেশের যারা সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী দিল্লিতে পড়াশোনা করেন তাদের একটি বড় জমায়েতের কথা রয়েছে দিল্লি প্রেস ক্লাবের সামনে। এবং সেটিতে আরএসএস, যেটি ক্ষমতাসীন বিজেপি সরকারের মাদার সংগঠন বলা হয়, সেই আরএসএসও যোগ দিতে পারে। একটি বড় রকম শোডাউন তারা করতে চায়। এই সব কিছুর পিছনেই নয়া দিগন্তের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার সমর্থকরা দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এবং তাদের যুক্তি হচ্ছে, নয়া দিগন্তের রিপোর্টের যুক্তি হলো যে বাংলাদেশের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এবং 5ই আগস্টের পর বাংলাদেশের ভেতরে যে অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থায় ইতিমধ্যে 10 জন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সহ অসংখ্য সাবেক সেনা কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতাকর্মী তারা গুম, খুন, হত্যা এবং বিভিন্ন অপরাধের কারণে, অনিয়মের কারণে তারা জেলে আছেন এবং তাদেরকে বিচারের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা দুঃখিত, এর আগে একটি কন্টেন্টে বলেছিলাম যে শেখ হাসিনা বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে উচ্চ আদালত। এই কথাটি আমাদের ভুল ছিল। আমরা বেসিক্যালি উচ্চ আদালত নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তারা নিষেধাজ্ঞা দিয়েছেন শেখ হাসিনার বিকৃত বক্তব্য, তারা বলছেন যে সেই ধরনের বা উস্কানিমূলক বক্তব্য প্রচারের ক্ষেত্রে। যাই হোক, সেই জায়গায় এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ নেতাকর্মী আছেন তাদের সঙ্গেও এই সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী যারা ভারতে পড়াশোনা করছেন তাদের একটি যোগাযোগ হচ্ছে, শেখ হাসিনার সরাসরি যোগাযোগ হচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে, নয়া দিগন্তের বক্তব্য হচ্ছে যে এই যোগাযোগের, শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের যে অডিও ক্লিপগুলো শেখ হাসিনা নিজে বলছেন ছড়িয়ে দিতে, এবং শেখ হাসিনা ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সেখান থেকে একটি তার মতো করে বিবৃতি দিয়েছেন, যার প্রেক্ষিতে তার বক্তব্য প্রচারে বিভিন্ন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে নিষেধাজ্ঞা সেটি এসছে। যাই হোক, সার্বিক পরিস্থিতিতে বলা হচ্ছে যে এই বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে এসব খবরাখবর রয়েছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলার বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির যে দুর্বলতা, এই দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন জায়গায় কিলিং মিশন বা এই ধরনের করে একটা অস্থিতিশীল পরিস্থিতি এবং
কেয়ারটেকার গভর্নমেন্ট যেন ঠিকমতো কাজ না করতে পারে, বর্তমান ডক্টর ইউনূস সেই সরকার যেন কাজ না করতে পারে, এরকম একটা পরিস্থিতি। দীর্ঘ রিপোর্ট, সেই রিপোর্টে এরকম পরিস্থিতি বর্ণনা করে বলা হচ্ছে যে এর মূল জিস্টটি হচ্ছে যে আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বী মানুষ শিক্ষার্থীরা, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী যারা ভারতে রয়েছেন, তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার এমনভাবে একটি প্লট করছেন, এইটি নয়া দিগন্তর দাবি। এটিও বলা হচ্ছে যে ভারতে যে মিটিং টিটিংগুলো করা হচ্ছে, যে জমায়েত করা হচ্ছে, সেই জমায়েতগুলোতে মুসলিম শিক্ষার্থীদের রাখা হচ্ছে না। এবার কিছু টুকটাক প্রশ্ন জাগতে পারে। প্রশ্ন হলো যে বাংলাদেশে আলটিমেটলি যারা ক্ষমতায় থাকেন একেবারে সবসময় বরাবরই তারা কিছু কাজ করেন। ধরেন খুব মুক্ত মনে আপনি একটি মুক্ত কথা বললেন যে দেখেন এই 2001 সালে আপনার বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ দাবি করতো তাদের শত শত হাজার হাজার নেতাকর্মী জেলে গেছে, তাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, তারা বাড়ি ঘরে ঘুমাতে পারছে না। তখন আওয়ামী লীগ বলতো এগুলো সব, তখন বিএনপি বলতো এগুলো সব মিথ্যা বানোয়াট, এগুলো এই ধরনের কোনো ভিত্তি নেই, তাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই। আর আপনি যদি বলতেন যে তাহলে এই নাই কেন সেই নাই কেন, বা একটা একদম লজিক্যালি প্রশ্ন করতেন, তাহলে তখনকার সরকার বলতো এ মনে হয় আওয়ামী লীগের দালাল। আবার আওয়ামী লীগের এই 16 বছরে যখন বিএনপির নেতাকর্মীরা, আমরা বলেছি তারা অসংখ্য কন্টেন্ট, আওয়ামী লীগের ক্ষমতার সময় আপনারা আমাদের পুরনো কন্টেন্ট দেখবেন পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার খবরের ঘরের ইউটিউব ফেসবুকে, আমরা বলেছি যে বিএনপি নেতাকর্মীরা জলে জেলে জঙ্গলে বসবাস করেছে। এই কথা বললে পরে এবং তারা বলতো তাদের প্রায় 1,500 নেতাকর্মী গুম হয়েছে, আরও প্রায় কয়েক হাজার নিহত হয়েছে, তারপর আরও অসংখ্য মানুষ ঘর ছাড়া, 40-50 হাজার মানুষের নামে, 50 লাখ মানুষের নামে মামলা হয়েছে। তখন আওয়ামী লীগ বলতো আর এগুলো সব বানোয়াট কথা। আপনি এবার পাল্টা প্রশ্ন করতেন যুক্তি দিয়ে, তখন আওয়ামী লীগ বলতো বিএনপির দালাল। এখনকার পরিস্থিতি আমরা এর থেকে একটু ভিন্ন আশা করেছিলাম, কিন্তু সেই আশা কতটা সফল হচ্ছে ভিন্ন জায়গায় আমরা এই প্রসঙ্গে কথা বলবো। আমি বলবো যে এই ষড়যন্ত্র তত্ত্ব বাংলাদেশে সবসময় আছে, এই তত্ত্বের বাইরে আমরা কবে আসব? ষড়যন্ত্র তো হয়, বাংলাদেশে বিরোধী রাজনীতি কখনো সুস্থ রাজনীতি ছিল, গঠনমূলক রাজনীতি ছিল, যে নো বস নো বস, নো স্যার নো স্যার, নো নো নো, এছাড়া কোনো কোনো ক্ষেত্রে ইয়েসও হতে পারে। কোনো বিরোধী দল কখনো এটা করেছে নাকি? উল্টা যদি ধরেন গত 20-25 বছরে যে সরকারগুলো ছিল তারা কি কোনো ভালো কাজই করে নেই? আওয়ামী লীগ কি কোনো ভালো কাজই করে নাই যে বিএনপি বলবে যে এইটুক ভালো হয়েছে? বিএনপি যে 2 টার্মে ক্ষমতায় ছিল 10 বছর, কোনো ভালো কাজই করে নাই? কোনোদিন আওয়ামী লীগের মধ্যে শুনেছেন যে এইটুক ভালো কাজ হয়েছে? এই প্র্যাকটিস তো আমাদের দেশে নাই। সুতরাং এই প্র্যাকটিসটা ফিরিয়ে আনার চেয়ে এখন যে কোনো, ওনাদের কাজেই তো হলো বিরোধী দলে থাকলেই লাশ ফেলতে হবে, তারপরে এখানে গিয়ে পেট্রোল, ওখানে গিয়ে এইটা সেই। কিছু কিছু নেতা নেত্রী বিখ্যাতই আছেন তারা কীভাবে বিরোধী দলে থাকলে ক্যারিং ক্যাচার বেশি করতে পারেন। তো এই বাস্তবতায় বাংলাদেশ আসলে শেখ হাসিনাকে তার যারা সুবিধাভোগী, তার কাছ থেকে শুধু পেয়েছেন আর পেয়েছেন। বলা হয়ে থাকে শেখ হাসিনা কোনো পরিবারে যদি একবার মাথায় হাত রাখেন তাহলে তিনি সে হাত ফেরে নেন না, এবং ওই পরিবারের একেবারে ধরেন চাপরাশি পর্যন্ত তার ভাগ্য খুলে যায়। তো ওই রকম বাংলাদেশে অনেক 16 বছরে অনেক পরিবার, অনেক গ্রুপ গজিয়েছে। তো ওরা তো তাদের মতো করেই করার চেষ্টা করবে। আপনি এই তথ্য না খুঁজে বরঞ্চ এই প্র্যাকটিসের বাইরে গিয়ে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার নিয়ে আমরা আমাদের মতামত জানিয়েছি, এটা ভিন্ন কন্টেন্টে আবার বলবো। এটা লং টাইম প্রসেস, দীর্ঘ সময়ের বিষয়, এবং সেই প্রসেসে যাওয়ার প্রক্রিয়াটা আপনি গাড়িটা ছেড়ে দিতে পারেন কিনা, এটাই কি এখন প্রশ্ন কিনা? আর শেখ হাসিনাকে দেশে ফিরে আনা এটা বিচারের জন্য হোক, আর তার নেতাকর্মীরা তো চাবেই, তারা শেখ হাসিনা যাওয়ার পরে দিকবিদিক শূন্য, চোখে মুখে অন্ধকার দেখছে, তার নেতাকর্মীরা চাবে, এটার মধ্যে অন্যায়ের কিছু নেই। তার যারা সমর্থক তারা তো চাবে, এটাই তো বাস্তবতা। আর সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বেসিক্যালি সবসময় তো বলা হয় যে তাদের মধ্যে আসলে আওয়ামী লীগের প্রতি তাদের একটা যে কোনো কারণে এটা ঐতিহাসিক দুর্বলতা রয়েছে। এখন সেই দুর্বলতায় সনাতন ধর্মাবলম্বী হিন্দু নাই তাও কিন্তু না, সনাতন ধর্মাবলম্বী বিএনপি নাই তা কিন্তু না। বিএনপির একটা বড় সমর্থক গোষ্ঠী ইদানিং তৈরি হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে, আর বাদবাকির মধ্যে হয়তো বেশিরভাগই আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাহলে তারা আওয়ামী লীগ সমর্থক। তো তারা তো চাবে তাদের নেত্রী দেশে ফিরে আসুক। এবং এই বিষয়টাকে ষড়যন্ত্রের মোড়কে না দেখে, ওই যেটা বলি যে রাজনীতি থেকে আওয়ামী লীগ বিএনপিকে কখনো ঝেড়ে ফেলা যাবে না, সেই জায়গায় বিবেচনা করা যায় কিনা যে কোনোভাবেই দেশটাকে স্থিতিশীল করার জন্য একে অপরের গদ্দানতে না, একে অপরকে যে দুষ্টকে দুষ্ট শাস্তি দিয়ে
তারপর একটা সুস্থির জায়গায় যাওয়া যায় কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।